আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। শনিবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা ৮ই থাকবে, তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে ৭১০ নির্ধারণের পর তা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। তিনি ডাকসুর প্রার্থীদের প্রচারণার খোঁজ খবর রাখছেন। আরাফাত, শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন আর কি তথ্য আছে আপনার কাছে? প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। একই সাথে হল সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটিও চলমান রয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন তারাও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন, নারী শিক্ষার্থীদের বেশ কিছু ধরনের সমস্যা রয়েছে, যারা আগামী দিনে এ ধরনের সঠিকভাবে সমস্যাগুলো সমাধান করবে এবং কার্যত যে রাজনীতির যে একটি ব্যাপার রয়েছে, বিশেষ করে আগামী দিনে যাতে হল কেন্দ্রিক যে সকল রাজনীতির যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে যারা দূরে থাকবে এমন প্রার্থী তারা পছন্দ করছেন। অপরদিকে আজকে যদি বলি, প্রচারণার শুরুর দিকে আমরা সকালের দিকে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছেন সাদিক কাইম, তিনি প্রচারণার এক পর্বে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি অভিযোগ করছিলেন যে তাদের প্রচারণা এবং প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং এগুলো নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেয়া হলেও কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করছেন এবং তিনি শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তিনি জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন। একই সাথে আমি এই মুহূর্তে অবস্থান করছি কলা ভবনের সামনে। পাশে বটতলাতে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তাদের শপথ পাঠ অনুষ্ঠান রয়েছে এবং সব মিলে এখন পর্যন্ত ক্যাম্পাসে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। পরবর্তী বুলেটিনে আপনাকে আরও খবর জানাতে পারবো। কাকলি। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। আর মাত্র ৩ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জমে উঠেছে প্রচারণা। হল সংসদ পর্যায়ে ৬৩ পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়জনের প্রার্থিতা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ডাকসু নির্বাচনে ভোট প্রার্থনার সুযোগ আছে আর মাত্র 2 দিন। নানা কৌশলে নিজেদের অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। আমরা তাদের সারা যেভাবে পাচ্ছি তাতে সাদি বৈশাখী প্যানেল আমরা নিরঙ্কুশভাবে জয়যুক্ত হব। স্টুডেন্টদের কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের কাছে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আমরা মনে করি যে তারা আমাদের পক্ষেই রায় দিবেন। আমরা ভোটারদের দ্বারে যাচ্ছি, তাদের সাড়া খুব ভালো আমাদের প্রতি। লেজুর ভিত্তিতে উঠতে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য আমাদের পরামর্শ দিয়েছিলেন। আমরা আসলে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। 5টি পূর্ণাঙ্গ ও 3টি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে লড়ছেন অনেকে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় 5 প্যানেল। ভিপি পদে 9 জন, জিএস পদে 1 নারী সহ লড়ছেন 9 জন। আমার প্রতিশ্রুতি আপনাদের প্রত্যেকটা কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেয়া এবং আমাদের সকলের অধিকার আদায় করে নিয়ে আসা। বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে আমাদের ভিউগুলো আমরা তুলে ধরেছি। ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট প্রার্থী থেকে ভোটার সহ সংশ্লিষ্টরা। ভোটারদের চাওয়া নিরাপদ শিক্ষাঙ্গন। অন্যান্য সময় শুনছি ঝামেলা হয়েছে, কিন্তু এবার কোনো ঝামেলা আমরা দেখি না এখন অব্দি। সবাই সম্মিলিতভাবে কাজ করতেছে। আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু এবং নিরাপদ ডাকসু আমাদের সামনে আসুক। ভোটার 11,919 জন। নির্বাচনের জন্য 1,32,00,000 টাকার খসড়া বাজেট চাওয়া হয়েছে। 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমাদানের প্রথম দিন গত বৃহস্পতিবার ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আজ দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। রাকসু নির্বাচনে ২৩টি পদে লড়তে ৩৯৫ জন ও সিনেটে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদে ৭৬৪ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু যে কোষাধ্যক্ষ কার্যালয়, সেই কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমার পিছনে যে দুটো টেবিল রয়েছে সেই টেবিলে রিটার্নিং কর্মকর্তারা তারা এইখানকে মনোনয়নপত্র জমা নিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল ৯টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এখানে ছিল এবং সকাল ৯টা থেকে প্রার্থীরা এখানে আসছে। তবে এখন পর্যন্ত যেভাবে জমা দেওয়ার কথা, যত প্রার্থী মনোনয়নপত্র তুলেছে ফর্ম, সেই তুলনায় আমরা এখানে প্রার্থীর উপস্থিতি কম দেখছি। এখন পর্যন্ত মাত্র ৫ জন, সকাল ৯টা থেকে এখন দুপুর ১২টা পেরিয়ে গেছে। এই ৩-৩.৫ ঘন্টায় মাত্র ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আর এর বাইরে যে হল সংসদ রয়েছে, ১৭টি হল সংসদ, সেখানে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। তবে এখানে একজন নারী ভিপি প্রার্থী এবং একজন নারী জিএস প্রার্থী সহ যারা মূল দলের, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক সমন্বয়কদের প্যানেল, তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়নি। তবে আমরা যেটি জেনেছি, কিছুক্ষণ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে ছাত্রদল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্যানেল ঘোষণা করবে। প্যানেল ঘোষণার পর তারা এসে জমা দেবে এবং বিকেলে ছাত্র শিবিরের যে প্যানেল আছে তারা এখানে মনোনয়নপত্র জমা দেবে এবং তারা সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করবে। কাকুনি। দর্শক, জানছিলাম রাকসু নির্বাচনের মনোনয়নপত্রের শেষ দিনের খবর। ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন মাথা থেকে ছেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা পাঞ্চালে অস্থিরতা তৈরির পায়তারা চলছে বলেও জানান তিনি। সকালে রাজারবাগ পুলিশ বাহিনীর নির্বাচনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজবাড়ির নুরুল পাগলা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক কোন দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। জুলাই গণ অভ্যুত্থানের ৫ই আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সাক্ষ্য দিচ্ছেন চাংখারপুলের শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য গ্রহণ শেষে আরও ৩ জন সাক্ষী দেবেন। এই মামলায় গ্রেফতার ৪ আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে এ মামলায় ৮ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল ২-এর দ্বিতীয় সাক্ষী একে মইনুল হককে আজ জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত ২৮শে আগস্ট আবু সাইদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন।
তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের মামলায় গ্রেফতার 6 আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, সাক্ষ্য গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আজকে ট্রাইব্যুনাল দুটিতে কিন্তু দুটি মামলা চলমান আছে এখন, এবং দুটি মামলাতেই আপনার সাক্ষ্য গ্রহণ চলছে। আমি 1 নম্বর ট্রাইব্যুনালে যদি বলি যে গত বছরের 5ই আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ যে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলায় শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি এখন সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্যে তিনি 5ই আগস্টে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সকালবেলায় তিনি যখন তার ছেলের রিডিং রুমে যান, তখন সেই টেবিলে তিনি একটি চিঠি পান তার ছেলের হাতের লেখা। সেই চিঠিটি পড়ে তিনি শোনাচ্ছিলেন ট্রাইব্যুনালের ডকে দাঁড়িয়ে সাক্ষী হিসাবে, এবং তিনি কান্না করছিলেন ছেলের যে আবেগঘন যে চিঠিটি ছিল সেই চিঠিটিতে পড়ে। তার ছেলে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন, এবং সেই চিঠিতে উল্লেখযোগ্য যে কথাটি ছিল সেটি হচ্ছে যে মৃত্যুর ভয়ে ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। চিঠি পড়ার এই যে কথা বলছিলেন, আর তিনি তখন কাঁদছিলেন। এবং 5ই আগস্ট দুপুর 1টা 20 মিনিটে তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে, এবং সেই ফোনে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পরিবারের কেউ কি এই আন্দোলনে গিয়েছে? তখন আনাসের মা বলেছিল যে হ্যাঁ, আমার ছেলে গিয়েছিল। তখন বলা হয় যে আপনারা দ্রুত এই মিটফুড হাসপাতালে আসেন। তারপর তিনি, তার স্বামী এবং তার বাবা অর্থাৎ আনাসের নানা 3 জন হসপিটালে গিয়ে তাদের এই আনাসের লাশ শনাক্ত করেন। এই পর্যন্ত আমি এই সাক্ষ্যটা শুনে এসেছি, এখনও কিন্তু তিনি সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আনাসের পিতা প্রথম সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। তিনি কিন্তু ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেছিলেন। আর অপর ট্রাইব্যুনাল 2-এ রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আবু সাঈদ, সেই হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক তিনি সাক্ষ্য দিয়েছিলেন। আজকে তাকে জেরা করছেন। এই মুহূর্তে ওই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ছিলেন শরীফুল, ওনার আইনজীবী তাকে জেরা করছেন। অন্য আসামের আইনজীবীরাও তাকে জেরা করবেন। আর আজকে অন্য একটি মামলায় ফজলে করিম চৌধুরী, চট্টগ্রামের যে সংসদ সদস্য, চট্টগ্রামে হত্যা মামলায় ওনাকে সহ 4 জন আসামিকে আনা হয়েছে। এই মামলাটি ট্রাইব্যুনাল 1-এ আছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আজকে হয়তো প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাইতে পারেন, এমনটাই আমরা জেনেছি। এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। কাকলি। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 94 বছর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বদরুদ্দিন ওমর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসার পর 10টা 5 দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি রাজনৈতিক দল গড়ে সভাপতির দায়িত্ব নেন। বদরুদ্দিন ওমর শুধু একজন লেখক নন, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য প্রবক্তা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন জাকিররা। টানা 3 সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও কাজে লাগাতে চান এই ব্যাটার। আঞ্চলিক শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই টুর্নামেন্ট খেলতে আজ সকাল 10:15টায় দেশ ছাড়েন জাতীয় দলের একাংশ। নিলয় মজুমদারের রিপোর্ট। নেদারল্যান্ড সিরিজের আগেও ঢাকা এক সংবাদ সম্মেলনে জাকির আলী বলেছিলেন, এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেও বদলায়নি তার ভাষ্য, বরং টানা ভালো ক্রিকেট খেলার আত্মবিশ্বাসী প্রতিফলিত হলো তার কণ্ঠে। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ। তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। হংকং তুলনামূলক সহজ দল হলেও শ্রীলঙ্কা, আফগানিস্তান বেশ কঠিন পরীক্ষা নেবে লিটনদের। আবুধাবির পরিসংখ্যানও পক্ষে নেই বাংলাদেশের।
তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্থির করলেও জাকের এগিয়ে যেতে চান ম্যাচ ধরে ধরে। ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপে যাওয়ার আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করেছেন জাকের, নতুন কৌশলের প্রয়োগ করতে চান ম্যাচে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।